হেই জুড, বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড বিটলসের বিশ্ববিখ্যাত গান আজকের দিনটির জন্য, যেটা ইংলিশ ফুটবল সমর্থকদের থিম সং। তাদের থিম সং তো কামিং হোম। 1966 বিশ্বকাপ যে তারা জিতেছে, এরপরে আবার বিশ্বকাপ ঘরে আসছে, ঘরে আসছে, ঘরে আসছে, এই চেঁচামেচি তো তারা করছেন গানের সুরে সুরে অনেকগুলো বিশ্বকাপ ধরে। এই বিশ্বকাপে আজকের দিনটার জন্য অন্ততপক্ষে পাশাপাশি হেই জুড গানটাও তারা নিশ্চিতভাবে হেরে গলায় গেয়ে চলেছেন, আনন্দে, উল্লাসে, উৎসবে। কেননা জুড জুড বেলিংহামই আজকেও তাদের ওই কামিং হোমের স্বপ্নটা টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে। জুড বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ড নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও, আর্লিং হল্যান্ডের নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও ম্যাচটা জিতে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। 90 মিনিটে জিততে পারেনি, এক্সট্রা টাইমে গিয়ে জিতেছে। এখন তারা উঠে গেল সেমিফাইনালে। 1966 বিশ্বকাপ জয়ের পরে সেমিফাইনালে দুইবার উঠেছিল। 1990 সালে সেইখানেও তারা হেরে গেছে সেমিতে, 2018 সালে সেইখানেও তারা হেরে গেছে সেমিতে। এইবার আরও একটা সেমিফাইনালে ইংল্যান্ড উঠলো, সেইখানে তাদের প্রতিপক্ষ সম্ভবত আর্জেন্টিনাই। মানে এই তো আর্জেন্টিনার ম্যাচ শুরু হচ্ছে, আমরা জেনে যাব সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে, জিতারই কথা, জিতলেই আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। আবারও ফিরে আসবে সেই 1986, আবারও ফিরে আসবে সেই ম্যারাডোনা, ফিরে আসবে তার হ্যান্ড অফ গড, ফিরে আসবে তার গোল অফ দ্য সেঞ্চুরি, ফিরে আসবে ফকল্যান্ড ওয়ার। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ কেবলমাত্র একটা ফুটবল ম্যাচ না, এর মধ্যে আরো অনেক রকম রাজনৈতিক বিতর্ক, নানান রসদ রয়েছে। জমজমাট একটা ফুটবল ম্যাচ সেই সেমিফাইনালে হবে, সেই প্রত্যাশাটা করাই যায়। কিন্তু ইংল্যান্ড আজকে যেভাবে জিতলো, এই বিশ্বকাপে তারা যেভাবে খেলছে, তাতে করে তাদের ওই আবারও এতগুলো বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্নটা আরো বেশি করে উজ্জ্বল হয়ে উঠছে। ইংল্যান্ড কি 60 বছর পর বিশ্বকাপ জিততে পারবে? মাত্র দুটো ধাপ তারা দূরে রয়েছে। এইবারের ইংল্যান্ড কেন একটু অন্যরকম বলছি, সেই 1966 বিশ্বকাপ ফাইনালটাতে যে তারা পশ্চিম জার্মানির বিপক্ষে জিতেছিল, তারপরে ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে পিছিয়ে পড়ার পর ইংল্যান্ড কোনোদিনই কোনো ম্যাচ জিততে পারেনি। এই বিশ্বকাপে 3 ম্যাচের মধ্যেই সেটা করে দেখালো। কঙ্গোর বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচেও পিছিয়ে যাওয়ার পর 2-1 গোলে জিতেছে। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও 2-1 গোলে শুরুতে পিছিয়ে যাওয়ার পরে 2-1 জিতেছে। আর মাঝখানে যেই ম্যাচটা রাউন্ড অফ 16 মেক্সিকোর বিপক্ষে, সেটা তো ওয়ার্ল্ড কাপের অল টাইম ক্লাসিক, এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত বেস্ট ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে। ফলে পরপর 3টা ম্যাচে এইরকম ইংল্যান্ডকে যখন দেখা গিয়েছে, ইংল্যান্ড এখন ভাবতেই পারে যে স্কাই ইজ দ্য লিমিট। অবশেষে বোধ করি বিশ্বকাপটা তারা আবার জিততেই পারে। ওই প্রত্যাশাটার জায়গাটা অনেক বড় করে ইংলিশ সমর্থকদের মধ্যে এখন আরো বড় করে দেখা দিয়েছে। অথচ ম্যাচটা আরো অন্যরকম হতে পারতো আর্লিং হল্যান্ডের স্বপ্নযাত্রাটা টিকে থাকার। হল্যান্ডের একটা আফসোসের কথা বলতে পারেন যে না, সেই 14টা ম্যাচে যে কম্পিটিটিভ খেলায় তিনি যে গোল করেছেন, ব্রাজিলকে বিদায় করে দেওয়া ম্যাচে যে তার সেই জোড়া গোল, তার সেই একেবারে ইতিহাস তৈরি করে দেওয়া গোল, সেই হল্যান্ড আজকে ছিলেন ভীষণ রকম নিষ্প্রভ। তবে আমার কাছে সারপ্রাইজিং লেগেছে যখন এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে কোচ তাকে তুলে নিয়েছে। হ্যাঁ, হল্যান্ড কার্যকর ছিলেন না খুব একটা। তা হল্যান্ড ম্যাচের মধ্যে কবে কোন সময় কার্যকর থাকেন? ব্রাজিল ম্যাচে ওই 2টা গোল দেওয়ার বাইরে হল্যান্ডকে আপনি কোথায় দেখেছেন? তার মতো একজন প্লেয়ার যখন মাঠে থাকে, যে কোনো মুহূর্তেই তো কামব্যাক করার সুযোগ থাকে, যে কোনো মুহূর্তে গোল দিয়ে দেওয়ার সুযোগ থাকে। এবং নরওয়েতে তখন একেবারে ওভার অ্যান্ড আউট না, মানে এক্সট্রা টাইমে গিয়ে জুড বেলিংহাম সেকেন্ড গোলটা করে 2-1 মাত্র ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন। ফলে ওই সময় হল্যান্ডকে তুলে নেওয়া, বিশ্বকাপ থেকে তার এরকম একটু ম্রিয়মান বিদায় হয়ে যাওয়াটা একটু সারপ্রাইজিং। এবং সেইখানটাতে বড় আরেকটা আফসোসের জায়গা থাকবে যখন নরওয়ে 1-0 গোলে এগিয়ে গিয়েছিল, এবং সেই এগিয়ে যাওয়ার সময় হল্যান্ড সেটা 2-0 করতেই পারতেন যদি তার সতীর্থ সর্লোট তাকে বলটা বাড়াতেন। ভীষণ সুবিধাজনক জায়গায় পেয়ে কেন যে তিনি হল্যান্ডকে বলটা দিলেন না, হল্যান্ডকে দিলেই পুরো গোলবার তার সামনে, শুধু ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড তার সামনে ছিলেন, কিন্তু ওই বলটা যে তিনি কেন পাস দিলেন না, নিজে শট নিলেন না, কি কাটাতে চাইলেন, কি করলেন, গ্লোরিয়াস অপরচুনিটিটা নরওয়ের মিস হয়ে গেল। সেইটা নিয়ে নিশ্চয়ই এখন তারা আফসোসে পড়ছে। তবে তারা ফাইট দিয়েছে, তুমুল ফাইট দিয়েছে, ইংল্যান্ডকে একেবারে ঘাম ঝরিয়ে ছেড়েছে। শুরুতেই তারা গোল দিয়ে এগিয়ে গেছে। 36তম মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে ওডেগার্ড যে পাসটা দিয়েছেন, সেইখান থেকে বাম সাইড দিয়ে বক্সে ঢুকে শেডরুপ তিনি যেই শটটা নিয়েছেন, অসাধারণ সেই শটে হচ্ছে গিয়ে জর্ডান পিকফোর্ড বিট হয়েছেন, 1-0 গিয়ে গেছে। এবং তারপরে আমি বললাম সেটা 2-0 হতে পারতো যদি হল্যান্ডকে পাসটা দেওয়া হতো, সেই পাসটা দেওয়া হয়নি। ইংল্যান্ড আবার সেই বিরতির আগেই খেলায় ফিরে এসেছে জুড বেলিংহামের গোলে, এবং তিনি অ্যান্থনি গর্ডনের পাসটা ধরে নরওয়ের বক্সে রাশ করে ঢুকে সেই মানব জটলার ভেতর থেকে বাম পায়ের প্রেসিং শটটাতে কোনাকুনি আড়াআড়িভাবে বলটাকে জালের ঠিকানায় পাঠিয়ে দিলেন। ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে। ইনফ্যাক্ট তারা এগিয়েও গিয়েছিল বলে মনে হয় যখন হ্যারি কেন একটা ডিং করে বলটাকে আবারও জালে পাঠিয়ে দেন, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সেকেন্ড হাফে অবশ্য ওই জায়গাটাতে নরওয়ে ভেবেছিল যে তারা
গোল করে মানে আবারও এগিয়ে গিয়েছে। বলটা তারা জালেও পাঠিয়েছিল, কিন্তু কর্নার থেকে নেয়া ওই গোলটার বিল্ড আপের সময়, বিল্ড আপ মানে কি, কর্নারটা করার আগে ইনফ্যাক্ট হালান্ড ওইখানে ধাক্কা দিয়ে এলিয়ট অ্যান্ডারসনকে ফেলে দিয়েছিলেন। ফলে ওইটাকেও আসলে চেক করার পরে ভিআর এর ওইখান থেকে হচ্ছে গিয়ে গোলটা বাতিল হয়ে যায় এবং ইংল্যান্ডের একটা হাফ ছেড়ে বাঁচার সুযোগ তৈরি হয়। ম্যাচের বাকি সময়টাতেও কিন্তু কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। কয়েকবার মনে হয়েছিল যে একটু এদিক ওদিক হলেই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। একটা তো হচ্ছে গিয়ে ক্রসবারে পর্যন্ত প্রতিহত হলো, কিন্তু খেলা যখন এক্সট্রা টাইমে চলে গেল, সেই জায়গায় জুড বেলিংহামের আবারও একটা ম্যাজিক, এবং তিনি এইবার নরওয়ের গোলকিপার নাইল্যান্ডের ভুলের সুযোগটা নিলেন। এই নাইল্যান্ড ব্রাজিলের বিপক্ষে ম্যাচে জয়ের পার্শ্বনায়ক আর্লিং হাল্যান্ডের পর সবচেয়ে বেশি করে তার কথাই বলতে হবে। 5-5টা সেভ করেছেন, 4-5টা অনেকগুলো সেভ করেছেন নিশ্চিতভাবে, কিন্তু এই ম্যাচটাতে মর্গান রজার্সের যে দূরপাল্লার শট সেটা তিনি ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বলটা রিবাউন্ড হয়ে যে চলে যায়, সেইটাই রাশ করা জুড বেলিংহাম বারে ওইখানে হচ্ছে জালের ঠিকানায় পাঠিয়ে দিলেন। ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে গেল। নাটকীয়তা সেখানে শেষ হয়নি, কেননা এইখানটাতে ইংল্যান্ড একটা পেনাল্টি পেয়েছিল, যেইটা আবার ভিআর দেখার পরে সেই পেনাল্টির সিদ্ধান্তটা ওভারটার্ন করা হলো, বাতিল করে দেওয়া হলো ইংল্যান্ড। তাই শেষ সময় পর্যন্ত কোনো মতে ঝুলেছিল, কেননা নরওয়ে একটা গোল দিলেই খেলাটা আবার টাই ব্রেকারে চলে যেতে পারত। কিন্তু আর্লিং হাল্যান্ডকে যখন কোচ তুলে নিয়েছেন, তারপরে ইংল্যান্ডের ওই ডিফেন্স লাইনে আর পেনিট্রেট করার মতো কিছু ভীতি তারা ছড়িয়েছে নরওয়ে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভাইকিংসদের বিদায় হয়ে যায় বিশ্বকাপ থেকে। অবভিয়াসলি তাদের বিদায়টা মাথা উঁচু করে হয়েছে, অবভিয়াসলি দুর্দান্ত তাদের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স, অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ ইতিহাসে নরওয়ের সবচেয়ে সেরা অর্জন এইটা। এবার সেমিফাইনাল পর্যন্ত, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে যাওয়া, সেমিফাইনালে তারা উঠতে পারলো না, কিন্তু ব্রাজিলের মতো দলকে তারা বিদায় করে দিয়েছে এবং এই ওয়ার্ল্ড কাপে নিশ্চিতভাবেই ছাপ রেখে গেল আর্লিং হাল্যান্ডের এই নরওয়ে। তবে ইংল্যান্ড, তারা পরপর 3টা ম্যাচ, এই থ্রিলিং ম্যাচগুলো তারা জিতলো, তাতে করে ওই গাট ফিলিংটাও তাদের আসতে পারে যে না, অবশেষে বোধহয় এইবার কামিং হোম, অবশেষে বোধহয় এইবার আবারও বিশ্বকাপটা তারা জিততে পারে। অবভিয়াসলি এখনও ধরেন সেমিফাইনালে প্রবাবলি আর্জেন্টিনার মতো এরকম বিরাট বড় বাধা আছে, ফাইনালে গিয়ে ফ্রান্স বা যদি তারা ফাইনালে উঠতে পারে ফ্রান্স বা স্পেনের মতো বিরাট বড় বাধা রয়েছে। কিন্তু গত 3টা ম্যাচে জয়ের কারণে যেমনি তারা ওই কামিং হোমের গান গাইবে, এবং আজকে হেই জুডো গান গাইতে গাইতে ইংল্যান্ড নিশ্চয়ই সেই 1966 ফেরানোর স্বপ্নটা এখন আরও অনেক বড় করেই তারা দেখছে। হবে নাকি ইংল্যান্ডের কামিং হোম হেই জুডের মাধ্যমে?